মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ গড়বে বিএনপি নির্বাচনী জনসভায় তারেক রহমান। 12 ফেব্রুয়ারি দেশ ও মানুষের ভাগ্য বদলের নির্বাচন। জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। 12 তারিখ চাঁদাবাজ দখলদারদের লাল কার্ড দেখাবে জাতি, মন্তব্য জামাত আমিরের। জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নাহিদের। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে পণ্যবাহী জাহাজডুবি, 16 বাংলাদেশি নাবিক উদ্ধার। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ করবে। রাজধানীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী সহ মোট 7টি জনসভায় বক্তব্য রাখেন তিনি। আর সেখানে তিনি আরও বলেছেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হয়েছে প্রতারণা। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের ভোট। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 30টি জনসভায় যোগ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আনুষ্ঠানিক প্রচারণার 2 দিন আগে রাজধানীতে গণসংযোগে নামলেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন রোববার বিকাল 3:45টায়। পরে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। ইসিবি চত্বরের পথসভা শেষে ঢাকা 16 আসনের পল্লবীতে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, বেকার সমস্যা নিরসনে ধারাবাহিকভাবে কর্মসংস্থান বাড়ানো হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে দেয়া হবে সহজ শর্তে ঋণ। আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব, যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ পিতার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। অভিযোগ করেন, গত 16 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, হয়েছে মেগা দুর্নীতি। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করেন তিনি। আপনাদের সমর্থনে 12 তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। পল্লবীর জনসভার পর ঢাকা 15 আসনে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেন তারেক রহমান। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন করার অঙ্গীকার করেন তিনি। জীবন উৎসর্গ করে এই অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। রাতে শ্যামলী ক্লাব মাঠে জনসভা করেন তারেক রহমান। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। আমাদেরকে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সব ধরনের ভুয়া কার্ড, চাঁদাবাজ, মামলাবাজদের বিরুদ্ধে 12 তারিখ মানুষ লাল কার্ড দেখাবে বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকালে ঢাকা 11 আসনের বাড্ডা এলাকায় নির্বাচনী জোটের জনসভায় এই মন্তব্য করেছেন তিনি। এলাকাটিতে জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 12 তারিখ ব্যর্থ হলে 5 আগস্টও ব্যর্থ হবে। ঢাকা 11 আসনে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে যোগ দেন জামায়াত, এনসিপি সহ জোটের নেতাকর্মীরা। সারা দেশে আগামী 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, জুলাইতে ঢাকা 11 আসন তাকে আশ্রয় দিয়েছে, সেই ঋণ তিনি সংসদে গিয়ে শোধ করতে চান। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্য
ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিতেও সফল করব। আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির কড়া সমালোচনা করেন জামায়াত আমির। এইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপিটা নিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শেয়ার করে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ড গুলা হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী হিসেবেই পাওয়া যাবে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সামাজিক বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। চাঁদাবাজি আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়তে 12 ফেব্রুয়ারি এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান। বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি পণ্যবাহী জাহাজ। শনিবার বিকেলে গভীর সমুদ্রে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জাহাজটির নাম পানামার পতাকাবাহী এমভি সিলোয়েট এআরসি। ফুকেট উপকূল থেকে প্রায় 4 নটিক্যাল মাইল দূরে জাহাজটি হঠাৎ 30 ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল। জাহাজে থাকা 16 জন নাবিকের সবাই বাংলাদেশি। থাই নেভির একটি দল তাদের নিরাপদে উদ্ধার করেছে। জাহাজটি গত 5 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এবং 12 ফেব্রুয়ারি চট্টগ্রামে পৌঁছাবার কথা ছিল, তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ কোরিয়া থেকে পোস্টাল ভোটে ভোট দিতে পেরে খুশি প্রবাসীরা। রাজধানী সিউলে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে পোস্টাল অংশগ্রহণে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ভোটে অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 1,94,000-এরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। দক্ষিণ কোরিয়ায় প্রায় 30,000 বাংলাদেশি প্রবাসীর বসবাস। এর মধ্যে 11,702 জন প্রবাসী পোস্টাল ভোটে নিবন্ধন করেন। দক্ষিণ কোরিয়া থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরে আমরা সবাই আনন্দিত। তবে এই প্রক্রিয়া যদি আরো সহজ হইতো, যেমন অনেকেই পোস্ট অফিসে সরাসরি যেতে পারে নাই কাজের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে, তো এই প্রক্রিয়া যদি ইমেল অথবা অ্যাপসের মাধ্যমে যদি আরো সহজ করা যেত, তাহলে সকল প্রবাসী এখানে অংশগ্রহণ করতে পারত। আগামী দিনের সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। কানাডার ক্যালগারির ওয়াইটন কমিউনিটি অ্যাসোসিয়েশনের জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শর্ট পিচ ক্রিকেট ওয়াইওয়াইসি গালা নাইট। খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের অপূর্ব মেলবন্ধনে আয়োজনটি উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আরও বড় এবং আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কনসার্ট, মৌসুম সেরা খেলোয়াড়দের জন্য সিজন অ্যাওয়ার্ডের পাশাপাশি ছিল সুস্বাদু ডিনারের ব্যবস্থা। পরিবার সহ অংশগ্রহণকারীরা পুরো সন্ধ্যা জুড়ে উপভোগ করেন আনন্দঘন পরিবেশ। নিরাপত্তা ও অর্থনীতিতে অভিবাসী অন্তর্ভুক্তির গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমে। বক্তারা বলেন, ইতালিতে অভিবাসী অন্তর্ভুক্তি এখন আর কেবল মানবিক বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ঐতিহাসিক ভিলা লজারোনিতে আয়োজিত এই সেমিনারটির উদ্যোগ নেয় ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দ্য ইতালিয়ার রোম ফেডারেশন। এতে অংশ নেন নীতি নির্ধারক, আইনজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন অভিবাসী কমিউনিটির প্রতিনিধিরা। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশন এবং অন্যান্য অংশীজনদের মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে। রবিবার সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণের কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীজনদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে। বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটির কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। 12 ফেব্রুয়ারির ভোটকে বিশ্বের বড় নির্বাচনগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। আর গণতন্ত্রের অগ্রযাত্রায় ইউএনডিপি প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে রবিবার সিইসির সভাপতিত্বে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির ব্যালট প্রকল্প বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমে তারা কথা বলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। Free, fair, and inclusive election, one that leaves no one behind, is crucial. That's why Canada is supporting the Elections Commission through this contribution. Strengthening the Bangladesh Election Commissioner in terms of engaging around local election and regional elections. So this is work that's ongoing. এই ধরনের অর্থায়ন স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা আশাব্যঞ্জক কথা, আর এটার সহযোগিতাটা আমরা ব্যবহার করব সর্বোত্তমভাবে। কোন অর্থটা কোথায় কিভাবে ব্যবহার হবে এটা পর্যায়ক্রমিকভাবে হবে। ওদের যে যতগুলো কম্পোনেন্ট আছে আমাদের সাথে এগ্রিড আপন। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুর ইউনিয়ন গলিমপুর হাট এলাকায় গণসংযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এতদিন যারা দেশ পরিচালনা করছিল তারা পালিয়েছে, এখন দেশের সবকিছু ঠিকঠাক করতে হবে, আর এজন্য দরকার সংস্কার। সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই গণভোট হচ্ছে। আপনি যদি হাসেন তাহলে সংসদ হবে, আর যদি না আসেন তাহলে কথিত 111 সরকারের আমলে ডিজিএফআইকে ব্যবহার করে জিজ্ঞাসাবাদের নামে রাজনীতিবিদদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো। গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দিতে এসব কথা বলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল ভূঁইয়া। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। রবিবার তার উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জবানবন্দিতে তিনি বলেন, 2007 থেকে 2009 পর্যন্ত এ সময়ে ডিজিএফআই হয়ে ওঠে দেশের মুখ্য নিয়ন্ত্রক। বিভিন্ন সময়ে তারা রাজনীতিবিদদের তুলে নিয়ে গিয়ে চালায় নির্মম নির্যাতন। উনি বলেছেন যে ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন, এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কিভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এ সাবেক সেনাপ্রধান তার জবানবন্দিতে আরো বলেন, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক নিয়োগ হওয়ার পর ধীরে ধীরে বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করেন। তার নির্দেশেই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে বিভিন্ন সংস্থা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে
সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি অসমাপ্ত থাকায় সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যেটা বাংলাদেশের একটা প্রফেশনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি। আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন আমি ধরে নিচ্ছি যে এখানে একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। দর্শকেরা, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।